আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেকানিক্যাল মাই ম্যাথের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে স্বাগতম। তো আজকে আমরা আলোচনা করব আমাদের প্ল্যান ইঞ্জিনিয়ারিং আর মেইনটেন্যান্সের 12তম অধ্যায়। আমি কিন্তু এর আগের দিন কিন্তু আমাদের যে চতুর্থ অধ্যায়ে যে ম্যাথ ছিল আমি সাজেশন প্লাস ম্যাথ দিয়েছিলাম এবং 12তম অধ্যায়ের ম্যাথটা একটু বড় ছিল, এই কারণে আমি এই পার্টটাকে আলাদা করে নিয়েছি এবং আজকে আমি মাত্র ওয়ানলি একটা অঙ্ক করে আরেকটা অঙ্কের সাথে দেখিয়ে দেবো, মোট 2টা অঙ্ক। ঠিক আছে, এই 2টা অঙ্ক আপনারা ধৈর্য ধরে দেখবেন, কারণ এই অধ্যায়টা কিন্তু আমাদের কাছে নতুন। মানে আমাদের যারা মেকানিক্যালে আছে, মেকানিক্যালে কিন্তু আমরা একটা প্রশ্ন, আমাদের একটা সাবজেক্ট ছিল, সেটা হলো থার্মোডাইনামিক্স অ্যান্ড হিট ইঞ্জিন। মানে এটা 16 পরিবিধানে থার্মোডাইনামিক্স হিট ইঞ্জিন, আর আপনাদের হচ্ছে এই যে 22 পরিবিধানে এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্স। ঠিক আছে, যারা আমার তৃতীয় সেমিস্টারে পড়ি। আবার যারা আরএসি আছে তারাও কিন্তু এই সাবজেক্টটা পড়ে। যাদের কাছে আরএসি আছে তাদের কাছে এই অঙ্কগুলো খুবই 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 ইম্পর্টেন্ট একটা বিষয়, আর এটা কোনো ব্যাপারই না, কারণ তার এই রানিং সেমিস্টার ষষ্ঠ পর্বে কিন্তু কুলিং অ্যান্ড হিটিং লোড ক্যালকুলেশনে এই অঙ্কগুলো তারা করে আসছে। তাদের কাছে এটা একদম সেম অঙ্ক করে আসছে, তাদের কাছে কোনো প্যারা নেই। তো যাই হোক, কথা না বাড়ি আমরা অঙ্ক চলে যাই। এখন অঙ্কটা কী বলছে একটু ভালো করে খেয়াল করবেন। বলছে 12 মিটার, 9 মিটার এবং 4 মিটার সাইজের একটি হিমাগার মানে আমরা বুঝি তো স্যার কোলেস্টেরল বা বড় ধরনের ডিপ ফ্রিজ এই ধরনের কেফি। যেহেতু স্যার এটা মিটারে বলছে তাহলে অবশ্যই একটা হিমাগার, মানে এটা একটা কোলেস্টেরলের কথা বলা হয়েছে, মানে যেখানে আমরা সব কিছু খাদ্যগুলো সংরক্ষণ করি। তাহলে 12 মিটার, 9 মিটার, 4 মিটার সাইজের একটি হিমাগারে 2.25 কেজি 2.25 কেজি ওজনের 2000টি প্যাকেটের আংশিক হিমায়িত মুরগির গোস্ত। তার মানে আমাদের মোট 2000টি প্যাকেট আছে, প্রত্যেকটি প্যাকেটের ওজন হচ্ছে 2.25 কেজি, মানে 2 কেজি 250 গ্রাম করে। ঠিক আছে, 2000টি প্যাকেট আছে, এই গোষ্ঠীগুলো আংশিক হিমায়িত করা। কি করা? আংশিক হিমায়িত করা। তার মানে অলরেডি তার টেম্পারেচার কত আছে? 3 ডিগ্রি টেম্পারেচার, মানে কিন্তু অলরেডি কিন্তু তাকে কিন্তু অলরেডি জমানো, মানে অনেক ঠান্ডা, তাই না? ওকে, তাহলে সে মুরগির গোস্ত 3 ডিগ্রি হতে -20-এ, মানে 3 ডিগ্রি সেলসিয়াস আছে, ওটাকে -20 ডিগ্রি সেলসিয়াসে কী করতে হবে? জমাইতে হবে। 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জমিয়ে সংরক্ষণের জন্য তিনজন শ্রমিক 2000 ওয়ার্ডের 200 ওয়ার্ডের 2টি বাতি জ্বালিয়ে দৈনন্দিন 6 ঘন্টা কাজ করে। তার মানে যখন আমাদের ওই যে কোলেস্টরের ভিতরে কিন্তু আমাদের শ্রমিকরা থাকে, তাই না? তো শ্রমিক যখন থাকবে তখন ওইখানে কিন্তু অবশ্যই শ্রমিকের একটা গায়ের একটা টেম্পারেচার আছে। মানে আমি যেন সোয়েটার পরে আছি কারণ ঠান্ডা লাগছে তাই। তা দেখেন, যখন ফ্রিজের ভিতরে ঢুকবো বা কোলেস্টরের ভিতরে ঢুকবো, তখন কিন্তু আমার কিন্তু শরীর থেকে তাপ কিন্তু ওখানে নিঃসরিত হবে, মানে তাপ বেড়ে যাবে। তাহলে মানুষ আছে কতজন? 3জন, শ্রমিক 3জন, এবং তারা যখন কাজ করছে, কারণ কোলেস্টরের ভিতরে কিন্তু শ্রমিকের কাজ করে, এটা জানেন আপনারা। তারা যখন কাজ করছে তখন ওখানে 200 ওয়ার্ডের কয়টি বাতি? 2টি বাতি, কিন্তু সেই বাতি কতক্ষণ জ্বলে? 6 ঘন্টা করে কাজ করে। কত ঘন্টা? 6 ঘন্টা, মানে 3জন শ্রমিক 200 ওয়ার্ডের 2টি করে বাতি, 200 ওয়ার্ডের 2টি বাতি জ্বালিয়ে 6 ঘন্টা কাজ করে। এবার বলছে দৈনন্দিন 8 ঘন্টা, মানে ইঙ্গিত বা কাঙ্ক্ষিত হিমায়িতের জন্য শীতল যন্ত্রের ক্ষমতা বের করো। তার মানে মোট ওই যে শ্রমিক, তারপরে যে মুরগির যে প্রোডাক্ট লোড, মানে যে মুরগির যে টেম্পারেচারটা সে বেড়ে যাচ্ছে, এই যে টোটাল মিলে এই জিনিসটাকে আমরা 8 ঘন্টার জন্য বের করতে হবে। কত ঘন্টা? 8 ঘন্টা, মানে দৈনন্দিন। দেখেন আমাদের যে বাসা বাড়িতে ফ্রিজগুলো আছে বা আমাদের এসিগুলো আছে, এটা কিন্তু সবসময় কিন্তু চলে না। রুমের টেম্পারেচার যখন বেড়ে যায় তখন ওইটাকে কম্প্রেসারটা অন হয়ে রুমের টেম্পারেচারটাকে কী করে? কমিয়ে দেয়, তাই না? এইটাই কিন্তু আমাদের কম্প্রেসারের কাজ। কিন্তু বলছে স্যার দৈনন্দিন কত ঘন্টা? 8 ঘন্টা। আমাদের 8 ঘন্টায় মানটা বের করতে হবে। ঠিক আছে, ওকে। তাহলে এবার এখানে কিছু আর বলছে স্যার হিমায়িত যন্ত্রের ক্ষমতা, তার মানে ওই যে কম্প্রেসারটা আছে, কম্প্রেসারের ক্ষমতাটা কত, ওটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। তাহলে এইখানে অনেকগুলো তথ্য দিয়ে দিচ্ছে। ঠিক আছে, অনেকগুলো তথ্য এখানে দিয়ে দিচ্ছে, আমি তথ্যই পরে যাচ্ছি। আচ্ছা, তথ্যগুলো আগে বলে দিই। প্রয়োজনীয় তথ্য কোষে হিমাগারের বাইরের তাপমাত্রা, এখানে কোলেস্টরের, মানে এখন স্বাভাবিক পরিবেশে যে তাপমাত্রাটা, মানে আমাদের যে রুম, মানে হিমাগার, মানে যে কোলেস্টরের বাইরে, দেওয়ালের বাইরে তাপমাত্রা কত স্যার? 33 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, তারপর হচ্ছে মুরগির আপেক্ষিক তাপ হিমাঙ্কের ঊর্ধ্বে মানে পজিটিভে, মানে এখন জিরোতে যায় না, জিরোর উপরে। আপেক্ষিক তাপ হিমাঙ্কের ঊর্ধ্বে, এই হিমাঙ্কের ঊর্ধ্বে বুঝেন তো? মানে আমি আবার বলি স্যার, নেগেটিভ না, পজিটিভে আছে, এখনো পজিটিভে আছে। কত স্যার? 3.18 হিমাঙ্কের ঊর্ধ্বে বলে পজিটিভে, এবং হিমাঙ্কের নিচে মানে এটা হলো নেগেটিভে। যখন নেগেটিভে থাকবে তখন হলো এই হিমাঙ্কের নিচে, আর যখন পজিটিভ থাকবে তখন হিমাঙ্কের পজিটিভ থাকবে হিমাঙ্কের উপরেরটা। বলছে সুপ্ত তাপ,
কার সুপ্ত তাপ? অবশ্যই মুরগির গোস্তের সুপ্ত তাপ। সুপ্ত তাপ কত? 246। মানে সুপ্ত তাপ মানে কি? যখন পজিটিভ থেকে নেগেটিভে চলে যায় তাকে বলি আমরা কি? সুপ্ত তাপ। মানে কি? যদি আমাদের যেমন স্যার বরফ থেকে পানি, মানে বরফ যখন পানিতে পরিণত হয় তাকে বলি কিন্তু আমরা সুপ্ত। মানে যখন কি তার অবস্থান পরিবর্তন করবে তাকে বলে সুপ্ত। তো এখানে সুপ্ত তাপ কত স্যার? 246 কিলোজুল পার কেজি। তাহলে দেওয়াল, ছাদ এবং মেজর ইফেক্টর। আমাদের দেখেন এই যে স্যার এখানে এই যে স্যার একটা রুম আছে, রুমের স্যার কি থাকে? একটা রুমে থাকে একটা দেওয়াল থাকে, একটা ছাদ থাকে, একটা মেজর থাকে, তাই না? তো বলছে দেওয়াল, ছাদ এবং মেজর ইফেক্টরের মান এত, মুক্ত বাতাসের হার, মুক্ত বাতাস তার মানে আমাদের রুমের ভিতরে যে টেম্পারেচারটা আছে এই মুক্ত বাতাসের হার কত স্যার? 14 লিটার পার সেকেন্ড। 14 লিটার পার সেকেন্ড। মানে আমাদের বাতাসে তো জলীয় অংশের পরিমাণ থাকে 14 লিটার পার কত সেকেন্ড। বাতাসের বর্ধিত তাপের পরিমাণ, বাতাসের বর্ধিত তাপের পরিমাণ তার মানে কি? দেখেন বাতাস কিন্তু এই যে মানুষ লাইটের এর কারণে কিন্তু আমাদের ওই বাতাসের টেম্পারেচারটা কিন্তু বেড়ে যায়, ওখানে বেড়ে যায় না? তাহলে কত? বাতাসের বর্ধিত তাপের পরিমাণ কত স্যার? 0.12 লিটার কিলোজুল পার লিটার। মানে প্রতি কিলোজুলে এত লিটার তাপ কি চাই? বেড়ে যাচ্ছে আর কি। মানুষের শরীরে নির্গত তাপ, যখন স্যার আমি যখন স্যার কোলেস্ট্রলের ভিতরে ঢুকবো তখন আমার শরীর থেকে তো তাপ নির্গত হবে। তা কি পরিমাণ তাপ নির্গত হচ্ছে? 407 ওয়াট পার জন। মানে প্রতিজন মানুষ থেকে 407 ওয়াট তাপ সে নির্গত করছে। আর মুরগির জমাটাঙ্ক, তাহলে মুরগির জমাটাঙ্ক কত স্যার? -2.25। তার মানে এমন বিষয়টা হচ্ছে, যেমন দেখেন আমরা বরফ যখন পানিতে পরিণত হয় তখন 0 ডিগ্রি সেলসিয়াসে কাজ করে, কিন্তু আবার যখন পানি জমে বরফে পরিণত হয় তখন 0 ডিগ্রি সেলসিয়াসে কাজ করে। কিন্তু এখানে বলছে স্যার মুরগিটা শুধু জমা শুরু করবে -2.25। জিরোতে কিন্তু জমবে না, কততে জমবে? -2.25 ডিগ্রি সেলসিয়াসে। ঠিক আছে? যাক স্যার অনেক কথা বললাম, এখন হচ্ছে স্যার আমাদের অঙ্ক করার বিষয়। তো আমরা অঙ্ক করবো এবার। তো অঙ্ক করতে গিয়ে আগে দেখেন এখানে বলছে স্যার 12, 9 এবং 4 সাইজের একটি হিমাগার। তাহলে আপনাকে প্রথমে একটা হিমাগার রেখে আমি একটু বুঝাই বলি আগে। হ্যাঁ, হিমাগারটা ভালো করে দেখেন। এই 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 জিনিস কিন্তু আমরা ছোটবেলায় অনেক আঁকছি। মানে একটা ঘন বস্তু, হ্যাঁ, এটা ঘন বস্তু আঁকবেন। একটা হিমাগার না, দেখেন সুন্দর করে একটা হিমাগার হইলো, একটা ঘর হয়ে গেল। হিমাগার বলছে 12 × 9 × 4। তার মানে দেখেন এটা হলো 12, মানে দৈর্ঘ্য হলো 12, তারপর প্রস্থ কত? 9। এটা হলো কত? 9। আর উচ্চতা কত বলছে স্যার? এখানে দেখতে একটু 4টা বড় মনে হচ্ছে, কিন্তু আসলে কিন্তু তা। ঠিক আছে? তাহলে দৈর্ঘ্য হলো কত? 12, প্রস্থ কত? 9, আর উচ্চতা কত? 4। তাহলে আগে আপনাদেরকে প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে রুমের টোটাল ক্ষেত্রফলটা আমাকে বের করতে হবে। রুমের টোটাল ক্ষেত্রফল আমাদের বের করতে হবে। তাহলে আপনি এখানে সমাধান বলে শুরু করেন। সমাধান। আচ্ছা, তাহলে আমি প্রথম যেটা করব সেটা হচ্ছে স্যার দেখেন এই যে এর কিন্তু 4টা দেওয়াল আছে। দেখেন এই পাশে একটা দেওয়াল, ওই ঠিক সেমনি ওই পাশে একটা আছে, এই পাশে একটা দেওয়াল আছে, একটা দেওয়াল আছে, ঠিক সেম দেওয়াল ওই পাশে আছে। তাহলে আমাদের দেওয়াল কিন্তু মোট 4টা দেওয়াল। মানে এই পাশে একটা দেওয়াল, ওই পাশে একটা দেওয়াল, এই পাশে একটা দেওয়াল, ওই পাশে একটা দেওয়াল, আর নিচে হলো মেজার, উপরে হলো ছাদ, তাই তো? তাহলে এখানে দেখবেন স্যার প্রথম লিখবেন স্যার 4 দেওয়ালের, প্রথম লিখবেন 4 দেওয়ালের ক্ষেত্রফল। 4 দেওয়ালের ক্ষেত্রফল, আমি 4 দেওয়ালের ক্ষেত্রফল করব। তাহলে দেখেন আমরা প্রথমে যেটা করবো সেটা হচ্ছে এটা খেয়াল করেছেন? এটা দেখেন, তাহলে এর দৈর্ঘ্য কত? 12, এর উচ্চতা কত? 4। তাহলে এটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে আমরা লিখতে পারি স্যার 12 × 4। এখন দেখেন এই 12 × 4, এই পাশে একটা দেওয়াল, ওই পাশে একটা দেওয়াল, তাহলে এই একটা দেওয়ালকে দৈর্ঘ্য প্রস্থ গুণ করে 2 দ্বারা যদি গুণ দেয় তাহলে 2টার বেড়ে যাচ্ছে। মানে এই পাশে হলো একটা, ও পাশে হলো একটা, তাহলে এর দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করে ওকে 2 দ্বারা গুণ দিলে এ পাশ আর ও পাশ 2 পাশ কিন্তু বেড়ে যাচ্ছে। তারপর প্লাস দেখেন এই যে দেখেন স্যার এর দৈর্ঘ্য কত? 9 আর উচ্চতা কত? 4। মানে দেখেন 9 এবং 4, এই পাশে একটা দেওয়াল, এই পাশে একটা দেওয়াল, তাহলে 9 × 4, একে গুণ দেবো 2 দ্বারা। কেন বলেন তো? কারণ এ একটা দেওয়াল, এ একটা দেওয়াল, কারণ এর দৈর্ঘ্য 9, প্রস্থ 4, তাহলে দৈর্ঘ্য প্রস্থ গুণ করে একে 2 দ্বারা গুণ দিলে 2টার বেড়ে যাচ্ছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে স্যার আমরা এখানে একটা মান বের করতেছে। ওকে, তাহলে 4 দেওয়াল গেল। এরপর দেখেন
মেঝে ও ছাদ, মেঝে ও ছাদ, ঠিক আছে। তাহলে লিখবেন স্যার মেঝে ও ছাদের ক্ষেত্রফল, ছাদের ক্ষেত্রফল, মেঝে ও ছাদের ক্ষেত্রফল। দেখেন এই যে মেঝেটা, এই মেঝেটা 12 ইন্টু 9, কিন্তু 12 ইন্টু কত 9, কারণ এর দৈর্ঘ্য 12, প্রস্থ কত 9, ঠিক আছে। তাহলে 12 ইন্টু 9, কারণ দেখেন এই মেঝেও যা উপরে ছাদও তাই, কারণ মেঝে ছাদ তো স্যার একই হবে যে কোনো রুমে, তাই না। দেখে গুণ দেবো কত দ্বারা, 2 দ্বারা, কারণ উপরে একটা নিচে একটা। এখন দেখা যাক আমরা একটু ক্যালকুলেট করে দেখি আসলে কত আসে। প্রথমটা ক্যালকুলেট করেন। প্রথম কত 12 গুণিতক 4 গুণিতক কত 2, তারপর আবার কত তার সাথে আবার প্লাস কত 9 গুণিতক 4 গুণিতক 2, কত আসে 168, 168, যেহেতু এটা মিটার আছে, যেহেতু ক্ষেত্রফল এটা অবশ্যই বর্গ মিটার হবে, আর এই দুটো গুণ করি, তাহলে 12 গুণিতক 9 গুণিতক 2, এটা কত হচ্ছে 216, 216 মিটার স্কোয়ার। তাহলে আমাদের মোট ক্ষেত্রফল কত, তাহলে লিখবেন স্যার মোট ক্ষেত্রফল, মোট ক্ষেত্রফল। তাহলে মোট ক্ষেত্রফল এই দুটো যোগ করো, প্লাস 168, তাহলে এটা হচ্ছে স্যার 384 মিটার স্কোয়ার। তাহলে আমাদের রুমের ভিতর টোটাল জায়গা পেয়ে গেলাম কত, 384 মিটার স্কোয়ার। ওকে, বুঝতে পারছি। ওকে, ঠিক আছে। এখন স্যার আমাদেরকে এই অঙ্কটাকে আমরা শখ করে করতে পারি বা শখ না করেও করতে পারি। শখ করে করাকে আর শখ না করে করাকে, দেখেন শখ করে করলে বিষয়টা হচ্ছে কি আপনার প্রত্যেকটা পার্ট টু পার্ট আলাদা হবে, আর শখ না করে করলে দেখতে একটু হিজিবিজি হবে। আমার মনে হয় শখ করে করাটাই ভালো। এই জন্য স্যার আমি এখান থেকে একটা শখ করে দিচ্ছি, একটু খেয়াল করেন। যেহেতু আমার অঙ্কটা বড় হবে, ওই পাশে জায়গা থাক, কোনো সমস্যা নেই। আচ্ছা, ওকে, তার মানে আমি ওপাশে আলাদা অঙ্ক করব, আমি মানে এই অঙ্কটা এই পাশে করবো। তিনটা ভাগে ভাগ করে নেবেন, ঠিক আছে। আচ্ছা, তিনটা ভাগে ভাগ করে নেওয়ার পরে এখন দেখেন আমাদের প্রথমে যেটা আছে, এখানে আমাদেরকে আরেকটা কাজ করে নেওয়া একটু ভালো ছিল। সেটা হচ্ছে মুরগির মোট যে ওজন কত ছিল, মুরগির মোট ওজন কত ছিল, ঠিক আছে। মুরগির মোট ওজনটা আমাদেরকে এখানে বের করে নেওয়া সব থেকে ভালো হবে। তাহলে স্যার লিখবেন স্যার মুরগির গোশের পরিমাণ, মুরগির গোশের পরিমাণ। আপনি মুরগির গোশ কতটুকু সেটা বের করবেন। মুরগির গোশের পরিমাণ, মুরগির গোশের পরিমাণকে আমরা এম দ্বারা প্রকাশ করি আপাতত, মানে মোট ওজন। দেখেন আমাদের কতটি প্যাকেট আছে, 2000 প্যাকেট আছে। প্রতি প্যাকেটের ওজন কত কেজি, 2.25, তাহলে 2.25 প্রতি প্যাকেটের ওজন। প্যাকেট আছে কত কেজি, 2000, তাই তো, 2000টা প্যাকেট। তাহলে 2.25 গুণিতক কত, 2000, তাহলে কত 4500, তাহলে এটা 4500, এত কিন্তু কেজি, হ্যাঁ এটা কিন্তু কেজি, 4500 কেজি। তাহলে মোট মুরগির ওজন, মুরগির গোশের ওজন কত কেজি, 4500 কেজি। মুরগির গোশকে আমাদের কি করতে হবে, শীতল করতে হবে, ঠিক আছে। মুরগির 4500 কেজি ওজনকে আমার কি করতে হবে, শীতল করতে হবে। তাহলে এবার একটা জিনিস খেয়াল করেন স্যার, আমরা প্রথম যেটা কাজ করব, সে দেওয়াল, মেঝে ও ছাদ, দেওয়াল, মেঝে এবং ছাদের জন্য আমরা কি করব, কাজ করব, ঠিক আছে। তাহলে প্রথম লিখবেন দেওয়াল, মেঝে ও কিসা ছাদ, দেওয়াল, মেঝে এবং ছাদের জন্য। এখন দেওয়াল, মেঝে এবং ছাদের জন্য টোটাল দেওয়ালের যে ক্ষেত্রফল কত স্যার, আমার এ না, তাহলে লিখবেন স্যার এ ইউ টিডি, টিডি মানে কি টেম্পারেচারের পার্থক্য। আচ্ছা, এ মানে কি ক্ষেত্রফল না, এখানে ক্ষেত্রফল কত স্যার, 384। খুব ভালো করে বোঝেন, এখানে এর পরের পার্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাহলে এ ইউ টিডি, এ ইউ টিডি, তাহলে এ মানে কত, 384। দেখেন এখানে আপনাদেরকে প্রয়োজনীয় তথ্য কিন্তু দিয়ে দিয়েছে আমাদেরকে, একটু খেয়াল করতে হবে। দেখেন স্যার এটা জিনিস খেয়াল করেন, দেওয়াল, মেঝে এবং ছাদের ই ফ্যাক্টরের মান, দেখেন ই ফ্যাক্টরের মান কত স্যার, 0.383, ঠিক আছে, 0.383 ইন্টু
টিতে কি টেম্পারেচারের পার্থক্য, টিতে কিসের পার্থক্য স্যার, টেম্পারেচারের পার্থক্য। এখন দেখেন যখন দেওয়াল মেজের কথা বলা হবে তখন আগে আপনাদেরকে দেখতে হবে দেওয়ালের বাইরের টেম্পারেচার কত। দেখেন হিমাগারের বাইরের টেম্পারেচার কত ছিল স্যার, 33 ডিগ্রি সেলসিয়াস। এবং হিমাগারের ভিতরে আমাদেরকে মুরগির গোশকে কত ডিগ্রি সেলসিয়াসে জমাইতে হবে, -20 ডিগ্রি সেলসিয়াস, তাই না? মানে বাইরের টেম্পারেচার মানে টিডি হলো টেম্পারেচার পার্থক্য, মানে বাইরের টেম্পারেচার যা আছে আর ভিতরের টেম্পারেচার কত আছে এই দুটোর ভিতরে পার্থক্য করতে হবে। তা আমরা সবসময় কি করি, বর্ডার থেকে ছোটটা বিয়োগ করি। তাহলে এখানে কত আছে স্যার 33, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম 33 মাইনাস, সূত্র কিন্তু মাইনাস হবে, মানে পার্থক্য মানে তো মাইনাস, মানে টিডি, এই যে টিডি মানে টেম্পারেচার পার্থক্য। তাহলে এই যে 33 মাইনাস কত ডিগ্রিতে জমাইতে হবে, -20-এ জমাইতে হবে। 33 মাইনাস কত 20, বিষয়টা বুঝেছি। 33 মাইনাস কত 20, এটা তো এখানে মাইনাস আছে এই জন্য মাইনাস, যদি বলতো স্যার এখানে +20 ডিগ্রি তাহলে 33 মাইনাস শুধু 20 নিতাম, ঠিক আছে। ওকে, তাহলে এখন যদি স্যার এটাকে স্যার আমরা ক্যালকুলেট করি, একটু খেয়াল করেন, এটাকে সরাসরি ক্যালকুলেট করবেন, কত 384 গুণিতক 0.383 গুণিতক, এই দেখেন এখানে মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস হয়ে যায়, তাই না? মাইনাসে মাইনাসে কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। তাহলে 33 আর 20 যোগ করলে কত হয় 53, তাহলে গুণ 53, এটা বেরিয়েছে স্যার 77948 ঠিক আছে। 8 এত হচ্ছে ওয়াট, এত কি স্যার ওয়াট। এখন ওয়াট থেকে যদি আমরা কিলোওয়াটে করতে যাই, দেখেন ওয়াট থেকে কিলোওয়াটে করলে কিন্তু একে 1000 দ্বারা ভাগ, তো একে 1000 দ্বারা যে ভাগ করি তাহলে 7.79 এত কিলোওয়াট, মানে কিলোওয়াটটা আপনি ওই ঘরে লিখে দিবেন, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের প্রথমে স্যার দেওয়াল মেঝে এবং ছাদের কাজটা হয়ে গেল। এবার কিন্তু আমাদের খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আপনাদেরকে স্যার থার্মোডাইনামিক্স এন্ড হিট ইঞ্জিনে যদি আপনাকে এরকম যদি বলা হইতো স্যার -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত করতে হবে, বা 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাষ্প করতে হবে, তাহলে -10 ডিগ্রির বরফকে আপনি প্রথমে যাইতেন কিন্তু স্যার জিরোর বরফ। কার বরফ স্যার, -10-এর বরফকে প্রথমে যেতে হবে স্যার জিরোর বরফে, কারণ আমরা জানি স্যার আমরা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফ পানি হওয়া শুরু করে, আবার জিরোর বরফ থেকে কিসে যাইতে হইতো বলেন তো স্যার, জিরোর পানিতে, আবার জিরোর পানিতে কোথায় যাইতে হতো স্যার, কারণ যেহেতু আমাকে যদি বলা হয় 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাষ্প, তাহলে জিরোর পানিকে 100 পানি, আর 100 পানিকে স্যার 100 বাষ্প, ঠিক আছে। আমাদের কিন্তু স্যার এইভাবে কাজ করতে হইতো, 100 বাষ্প। তার মানে দেখেন প্রথমে যদি কোনো বরফকে যদি আমাকে বাষ্পে পরিণত করতে হয়, বরফটাকে আগে স্যার বরফটাকে জিরোর পানিতে, জিরোর বরফ -10-এর বরফকে জিরো বরফে যেতে হবে, জিরোর বরফ থেকে জিরোর পানিতে যেতে হবে, জিরো পানিকে 100 পানি, 100 পানিকে 100 বাষ্প। এর আগে কিন্তু আপনি কোনোভাবে বাষ্পে পরিণত করতে পারবেন না, কারণ আমরা জানি স্যার এই যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফ গলে পানি হয় এবং পানি জমে বরফ হয়, ঠিক আছে। এখন একটা জিনিস খেয়াল করে রাখবেন, যখন আমাদের দেখবেন স্যার এই টেম্পারেচারটা পরিবর্তন ঘটে, যেমন -10 থেকে 0-তে, তাহলে তখন আমার সূত্র হবে স্যার MST, মানে কি টেম্পারেচার পরিবর্তন ঘটছে। আর যখন স্যার দেখেন 0 থেকে 0-তে থাকে তার সূত্র হয় কত স্যার ML, মানে এখানে দেখেন বরফ গলে পানি হয়ে গেছে, মানে বরফের পরিবর্তন ঘটছে। আর আমরা জানি স্যার এস মানে হলো আপেক্ষিক তাপ, এস মানে কি স্যার আপেক্ষিক তাপ, আর এল মানে হলো সুপ্ত তাপ, স্যার অঙ্কটা খুব মনোযোগ সহকারে দেখেন, অঙ্ক কিন্তু খুবই ইজি অঙ্ক এবং এটা আমরা বাস্তবের সাথে খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তাহলে দেখেন এখানে আবার টেম্পারেচার যদি পরিবর্তন ঘটে সূত্র হবে কত MST, আবার টেম্পারেচার যদি একই থাকে তাহলে কত হবে ML, মানে দেখেন পানি কিন্তু সে বাষ্পে পরিণত হয়ে গেল, তার মানে কি ওটা হলো সুপ্ত, ঠিক আছে। তাহলে যখন টেম্পারেচার পরিবর্তন ঘটে সূত্র হলো MST, যখন টেম্পারেচার পরিবর্তন না ঘটে সূত্র কত ML। ওকে, এখন দেখেন যখন আপনাকে মুরগির গোশটাকে স্যার এবার যখন জমানো শুরু করবেন, প্রথমে স্যার আমি দেওয়াল মেঝে এবং ছাদের একটা লোড বের করে নিলাম। এবার আমরা কি করব স্যার, যে স্যার মুরগির প্রোডাক্ট লোড বের করব, মুরগির প্রোডাক্ট লোড, মানে মুরগির জন্য আমরা কি পরিমাণ কাজ করছি। এখন দেখেন একটা জিনিস খেয়াল করেন, আপনার মুরগির প্রথম যে টেম্পারেচারটা ছিল, মুরগির টেম্পারেচার ছিল 3 ডিগ্রি সেলসিয়াস ছিল কিনা,
তাহলে এখন যদি স্যার মুরগির গোশের টেম্পারেচার 3 ডিগ্রি থাকে, তাহলে 3 ডিগ্রি সেলসিয়াসের থেকে ওই মুরগিটাকে আমি কিন্তু যেমন স্যার এই যে -10-এর বরফ থেকে 0-র বরফ হয়ে গেছে না, কিন্তু এইবার কিন্তু এরকম হবে না। কিরকম হবে জানেন? এই 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মুরগি, 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার যে মুরগিটা ছিল, এই মুরগিটা প্রথমে চলে যাবে কত ডিগ্রিতে জানেন? প্রথমে চলে যাবে, এখানে অলরেডি আপনাকে বলে দিয়েছে কিন্তু, দেখেন এই যে দেখেন মুরগির জমাঙ্ক কত স্যার? -2.25। তাহলে এই 3 ডিগ্রি সেলসিয়াস হতে যেতে হবে -2 কত হতে যেতে হবে? 2 যেতে হবে, -2 আবার -2.25 যখন জমা হবে, এই টেম্পারেচার একে আরেকবার শীতল করতে হবে। যেমন স্যার এই যে 0-র বরফ থেকে 0-র পানি, মানে অলরেডি দেখেন এটা হলো মুরগি, এটা এখনো পর্যন্ত মুরগি, এখনো পর্যন্ত এটা হচ্ছে মুরগি। এইবার এইটা কিন্তু এই মুরগিটাকে এবার এটা জমবে, এবার কি হবে? এটা জমে যাবে। তখন এটা কিন্তু জমে, কিন্তু তখন এটা কি হয়ে যাবে? ফ্রিজিং হয়ে যাবে। এটা কিন্তু -2.25, এটা কিন্তু আরেকবার জমাইতে হবে, ঠিক আছে? আরেকবার জমাইতে হবে। তাহলে এখনো পর্যন্ত এটা কিন্তু এখন অলরেডি জমে গেছে, এটা কিন্তু এটা কিন্তু অলরেডি জমে গেছে। এবার -2.25 থেকে ওটাকে নিয়ে যেতে হবে কততে? -20-এ নিয়ে যেতে হবে না, কারণ -20 ডিগ্রিতে আমাকে বর্ষে ওকে কি ঠান্ডা করে রেখে দিতে হবে। তাহলে -2.25 থেকে ওটাকে যেতে হবে কত? -20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা জমাঙ্কতে যেতে হবে। জমাঙ্ক যদি এই পার্টটা দিয়ে যদি বলেন, দেখেন স্যার এখানে যেহেতু স্যার টেম্পারেচার পরিবর্তন সূত্র হবে কত? এমএসটি। এখানে টেম্পারেচার পরিবর্তন ঘটে না, সূত্র হবে কত? এমএল। এখানে টেম্পারেচার পরিবর্তন ঘটছে, সূত্র হবে কত? এমএসটি। একদম সে বরফের অঙ্কের সাথে এটা পুরোপুরি মিল, কিন্তু আমরা অঙ্কটা বুঝি না, এই জন্য আমরা করতে পারি না, ঠিক আছে? একটু খেয়াল করি আমরা। তাহলে মুরগির প্রোডাক্ট লোড প্রথম বের করবেন স্যার Q1 মানে কি? প্রথম টেম্পারেচার, সহজ হিসাব, ঠিক আছে? প্রথম টেম্পারেচার, ওকে। তাহলে দেখেন 3 থেকে কততে যাচ্ছেন? -2.25। তাহলে সূত্র হবে কত? এমএসটি, এটা মনে রাখবেন। তাহলে এমএসটি। আচ্ছা এম মানে তো ভর, তাহলে আমরা মোট মুরগির কত ভর বের করে নিচ্ছি? 4500। এই যে স্যার আমার 4500 ইন্টু টি হলো টেম্পারেচার। আচ্ছা দেখুন তো আমি পজিটিভ থেকে নেগেটিভে যাচ্ছি না, পজিটিভ মানে বলেছিলাম কি? হিমাঙ্কের ঊর্ধ্বে। তাই হিমাঙ্কের ঊর্ধ্বে টেম্পারেচার কত দিয়ে দিয়েছিল আমাদের? 3.18। এই যে স্যার 3.18। এবার টি মানে কি? টেম্পারেচার। এই যে টি মানে কি? টেম্পারেচারের পার্থক্য। টি দিতে পারেন বা টি দিলে কোনো সমস্যা নাই। টি মানে টেম্পারেচারের পার্থক্য। আমরা সবসময় বড়টা থেকে ছোটটা বিয়োগ করি। আচ্ছা এখানে বড় কত? 3, আর ছোট কত? -2.25 না? তাহলে বড়টাতে ছোটটা বিয়োগ করবেন, তাহলে 3 -2.25। তাহলে বিষয়টা বুঝতে পারছি? ওকে, মানে বড়টাতে ছোটটা কি করতে হবে? আমাদেরকে বিয়োগ করে দিতে হবে, ওকে। তাহলে দেখা যাক স্যার এর অ্যান্সারটা কত আসে আমাদের। এটাকে স্যার আপনি হিসাব করেন। প্রথম কত আছে স্যার? 4500 গুণিতক 3.18 গুণিতক মাইনাসে প্লাস, আর এই দুটো যোগ করলে 5.25 হয়, 5.25। এটা বেরিয়েছে স্যার 7.5 এত স্যার কিলো জুল। এত কি? আমি আপাতত এটাকে করবো না, এখানে যেহেতু অনেক কাজ আছে আমাদের, এই কাজগুলো একসাথে করে নিব। এবার স্যার Q2 দিব। Q2 মানে দেখেন স্যার -2.25 থেকে -2.25 একে আরেকবার জমাইতে হবে এই টেম্পারেচারে। তাহলে সূত্র হবে কত আমাদের? ml। কত হবে স্যার? ml। আচ্ছা এম মানে ভর মানে কত স্যার? এই যে স্যার 4500 কেজি, ঠিক আছে? ভর মানে কত কেজি স্যার? 4500 কেজি ইন্টু সুপ্ত তাপ। দেখেন একটু খেয়াল করেন, আমাদের এখানে স্যার অলরেডি সুপ্ত তাপ বলে দিয়েছে কত স্যার? দেখেন তো স্যার, সুপ্ত তাপ এল এর মান 246, তাকে গুণ করবো কত? 246 দ্বারা। 246 দ্বারা যদি গুণ করা হয়, তাহলে এই যে 4500 গুণিতক 200 কত? 46 কত স্যার? 11,07,000। 11 লক্ষ কত স্যার? 7,000। তাহলে এটা যা ছিল স্যার এখানে থাকলো, ওকে। এরপরে স্যার আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে স্যার -2.25 থেকে -20-এ যেতে হবে, ঠিক আছে? আর তাহলে সূত্র হবে কত স্যার আমাদের? এমএসটি। এম মানে ভর কত স্যার? 4500 ইন্টু এস মানে দেখেন অলরেডি স্যার মাইনাস থেকে মাইনাসে, তার মানে হিমাঙ্কের নিচে। তাই হিমাঙ্কের নিচে দেখেন, হিমাঙ্কের নিচে আমাদের টেম্পারেচার কত ছিল? 1.55। এবার খেয়াল করেন, বলুন তো স্যার -2.টি, এবার হলো টি মানে টেম্পারেচার পার্থক্য, -2.25 বড় নাকি
20 বড়, অবশ্যই -2.25 বড়, মানে নেগেটিভ যেটা ছোট সেটা কিন্তু বড়। তাহলে -2.25 এই হলো সূত্রের মাইনাস, আর মাইনাস কত স্যার 20। এই টেম্পারেচার ওকে কী করতে হবে, জমাইতে হবে। আর এটাকে যদি আমরা ক্যালকুলেট করি, দেখা যাক ক্যালকুলেট করলে কী আসে। তাহলে কত, এখানে প্রথম হলো 4500 ইন্টু 1.55, আর দেখেন এটা হলো মাইনাস, আর মাইনাসে মাইনাসে এটা কত আছে স্যার প্লাস। তাহলে 20 থেকে যদি 2.25 যদি বাদ দেওয়া হয় তাহলে 17 দশমিক কত থাকে, 75 থাকে, তাই না? তাহলে এখানে গুণ দেবো আমরা কত, 17 দশমিক কত 75। ওকে, তাহলে এটা আসছে স্যার অনেক বড় একটা মান আসছে কত 123806.25 এত কিলো জুল। স্যার কথাটা বোঝা গেছে? এখন স্যার আমাদেরকে কি করতে হবে জানেন, এখানে স্যার এবার আমাদের এই তিনটাকে স্যার যোগ করতে হবে, যেহেতু স্যার অলরেডি মুরগিটাকে আমার জমানো ক্লিয়ার, এটা কিন্তু আমাদের মেন বিষয় ছিল, মানে মুরগিটাকে আমার জমানো ক্লিয়ার। তাহলে আমরা এখন কি করবেন জানেন, তাহলে লিখবেন স্যার অতএব কিউ সমান সমান, তাহলে কিউ সমান সমান আপনি কি করবেন, এই তিনটাকে যোগ করবেন, এই তিনটাকে যোগ করেন, এই তিনটাকে যোগ করেন স্যার, এই একটা দুইটা তিনটা, এই তিনটাকে যোগ করেন। তাহলে 75 12 7.5 প্লাস 110, মানে এইটা আর এইটা 110, তারপর 7000 প্লাস পরে কত 123806.25, এই টোটাল যে মানটা আসছে সেই মানটা এখানে বসান, মানে কিউ মানে মোট টেম্পারেচারটা কত হবে। হ্যাঁ, মানে এই তিনটা যোগ করলে কিন্তু মোট হবে, কিন্তু আমাদের বিষয়টা হচ্ছে আমাদের একদিনের জন্য কাজ করতে হবে, মানে এটা সব কিলো জুল আছে, এটাকে স্যার কিলো ওয়ার্ডে কনভার্ট করতে হবে। তা জুল থেকে ওয়ার্ডে কনভার্ট করতে গেলে এটাকে কিন্তু স্যার আমাদের কি দ্বারা, সেকেন্ড দ্বারা ভাগ করতে হয়, আপনারা জানেন কিনা? কিলো জুল থেকে কিলো ওয়ার্ডে করতে গেলে, মানে জুলকে ওয়ার্ডে করতে গেলে সেকেন্ড দ্বারা কি করতে হয়, ভাগ করতে হয়। তা যেহেতু স্যার আমরা একদিনে কাজ করতেছি আমরা এটা, তাহলে একদিনকে সেকেন্ডে করতে হবে। তাই একদিন সমান কত ঘন্টা, 24 ঘন্টা, আর এক ঘন্টা সমান কত মিনিট, 60 মিনিট, আর 1 মিনিট সমান কত সেকেন্ড, 60 সেকেন্ড। তার মানে এই দুটো গুণ করলে কিন্তু হয় আমার 3600। তাহলে একবার আমি লিখতে পারি কিন্তু 3600, তাহলে 24 ইন্টু 3600, তাহলে এক ঘন্টা সমান কত সেকেন্ড, 3600 সেকেন্ড, তাই না? তাহলে এখানে মান আসছে 1305.933.75। একে আমরা একবারে ভাগ দেবো কত দ্বারা জানেন স্যার, ওই যে স্যার 24 মানে একদিন, আর 3600 মানে ওটা হলো এক ঘন্টা, মানে 24 ঘন্টা, 24 মানে কত একদিন, মানে 1 ঘন্টা হয়ে গেল, আর 3600 মানে ওই ঘন্টাকে আমি সেকেন্ডে কনভার্ট করে দিলাম। স্যার এটাকে যদি আমরা ক্যালকুলেট করি, দেখা যাক কত আসে, ভাগ 24 গুণিতক কত 3600। ওকে, এটা আসছে কত স্যার 15.11। তাহলে 15, আচ্ছা এটা আমি একবার এখানে লিখে দিই স্যার, 15.11 কিলো ওয়াট। তাহলে 15.11 কিলো ওয়াট পেয়ে গেলাম। এইটা কিন্তু স্যার আমাদের মেন বিষয় ছিল, এটা করতে পারলে বাকিগুলো আমরা ইজিলি করতে পারবো। স্যার এবার কিন্তু আমি এই সাইডটা এবার এটা মুছে দেবো, কারণ এই সাইডে যেগুলো দেখানো বেশি আমাকে কিন্তু দেখানো অলরেডি শেষ। আমি এবার এই সাইডটা একটু মুছে দিব আপনাদের। ওকে, মুছে দিলাম কিন্তু, হ্যাঁ এই সাইডটা। ওকে, এই জিনিসটা খুব ভালো মনে রাখবেন স্যার, এই জিনিসটা না পারলে কিন্তু আপনারা কোনোভাবেই অঙ্ক করতে পারবেন না। আচ্ছা ঠিক আছে স্যার, আমি স্যার এই সেমভাবে স্যার আমি আবার একটা শক কেটে দিলাম, শক এত বড় লাগবে না। ওকে, 1 2, ওকে আচ্ছা আমি ছক কেটে দিলাম, লাস্টটুকু আমার লাগবে না, আমি ওখানে লাস্ট অঙ্ক সমাধান করে দিব। স্যার এখন যখন আমার মুরগির প্রোডাক্ট বেশি গেছে, এবার বাতাস পরিবর্তনজনিত তাপ, এই যে দেখেন স্যার আমাদের বাতাসে কিন্তু দেখেন মুক্ত বাতাসের হার দেওয়া আছে না, মুক্ত বাতাসের হার দেওয়া আছে, তার বাতাসে বর্ধিত তাপের পরিমাণ। তাই এবার লিখবেন স্যার বাতাস কি লিখবেন, বাতাস পরিবর্তনজনিত তাপ, বাতাস পরিবর্তন, আপনি শুধু বাতাস পরিবর্তন লিখেন, আর কিছু না লিখলে চলবে, ঠিক আছে? বাতাস পরিবর্তন, এখানে যে দুইটা বাতাস আছে দেখেন, বাতাসে বর্ধিত তাপের পরিমাণ, আরেকটা বলছে মুক্ত বাতাসের হার, আপনি এই দুটোকে কি করবেন, গুণ করে দিবেন। তো এখানে কত আছে স্যার 14
গুণিতক। আর বাতাসের পরিবর্তন হার কত আছে স্যার? দেখেন বাতাসে বর্ধিত তাপের পরিমাণ কত দেওয়া আছে স্যার? 0.12। আপনি 0.12কে এর সাথে গুণ করে দিবেন, গুণ করে যেটা যেটা হবে সেটা ওপাশে বসাই দিবেন। দেখেন বাতাস পরিবর্তন হার, তাহলে এখানে 14 গুণিতক কত স্যার? 0.12। এই তোর গুণ করলে কত হয়? 1.68। এটা কিন্তু ওয়াটে হয়, এটা কিসে হয়? ও সরি, এটা একবার এটা সরি কিলোওয়াট স্যার, এটা সরি এটা হলো কি ওয়াট স্যার? কিলোওয়াট। তাহলে কিলোওয়াটটা একবার 1.68, আপনি এই পাশে না বসে আপনি ওই পাশে বসাই দেন। 68 এত কত স্যার? কিলো ওয়াট। ও পাশে বসাই দিলাম, ঠিক আছে। ওকে, এটা বাতাস গেল। বাতাসের পরে এবার আমাদের আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে স্যার এখানে স্যার বাতি ছিল আমাদের, দেখেন 3 জন শ্রমিক ছিল আর ছিল বাতি। ওই যেমন আমাদের বেসিক ইলেকট্রিসিটিতে বিদ্যুৎ বিল অঙ্ক করছি, সেম ভাবে অঙ্ক হবে। এটা স্যার বাতি, কি লিখবেন? বাতি। আচ্ছা বাতি কয়টা? দেখেন একটা জিনিস খেয়াল করেন তো স্যার, বলতে স্যার 200 ওয়াটের, কত ওয়াটের? 200 ওয়াটের 2টি বাতি কত ঘন্টা জ্বলে? 6 ঘন্টা। তাহলে স্যার এই যে স্যার 200 ওয়াটের কয়টি বাতি? 2টি বাতি কত ঘন্টা? 6 ঘন্টা। কিন্তু আমি তো হিসাব করব কত কয় দিনের? একদিনের। তাই একদিন সমান কত? 24। এই যে স্যার 24 দ্বারা ভাগ। কত বুঝছেন কিনা? দেখেন আমি কিন্তু এখানে 200 ওয়াটের কয়টি বাতি? 2টি বাতি কত ঘন্টা চলে? 6 ঘন্টা। কিন্তু আমি হিসাব করবো কত? কয় দিনের? একদিনে। একদিন মানে কত ঘন্টা? 24 ঘন্টা। ঠিক আছে, তাহলে এটা হিসাব করেন। তাহলে 200 ইন্টু 2 ইন্টু 6 ভাগ কত? 24। এটা কত আছে স্যার? 100। কত ওয়াট? এই যেটা আছে সেটা আছে স্যার 100 ওয়াট। আর এই ওয়াটটাকে কিলোওয়াট করতে গেলে 100 দ্বারা ভাগ, তাহলে 0.10 কিলো ওয়াট। ঠিক আছে, তাহলে বাতাস শেষ। বাতাসের পরে এবারে আসছে স্যার মানুষ। কতজন মানুষ? 3 জন। ঠিক আছে, লিখবেন স্যার মানুষ। মানুষেরটা করবেন, কতজন মানুষ? 3 জন মানুষ। তাহলে স্যার এখানে কতজন? 3 জন। 3 জন মানুষ। ওকে স্যার কত ঘন্টা কাজ করে? এই যে 6 ঘন্টা, এই যে 6 ঘন্টা কাজ করে। এবার দেখেন স্যার মানুষের শরীরে তো স্যার নির্গত তাপের পরিমাণ কত? খুব ভালো করে খেয়াল করেন, 407। এই যে স্যার আমাদের কত? 407 ভাগ এই মানে কতদিন কাজ করে? আমি একদিনের জন্য হিসাব করবো, এই জন্য ভাগ দেবো কত দ্বারা? 24 দ্বারা। ঠিক আছে, ওকে। তাহলে 3 গুণিতক 6 গুণিতক 407, একে ভাগ দেবো কত দ্বারা? 24 দ্বারা। এটা আছে স্যার 305.25 এত ওয়াট। আর ওয়াটটাকে কিলোওয়াটে যদি করতে চাই তাহলে কত হবে স্যার? 0.305 কিলো ওয়াট। এরপর আরও আছে, আমি আর লিখি নাই। ঠিক আছে স্যার, ওকে স্যার। তাহলে এর আর কিন্তু কোনো প্রকার প্রোডাক্ট আমার নাই। এখন আপনাদের পরীক্ষায় কিন্তু স্যার অনেক ক্ষেত্রে কিছু প্রোডাক্ট এখানে কমাই দিতে পারে। যখন প্রোডাক্ট কমাই দিবে, যেমন স্যার এখানে স্যার বাতি দিল না, মানুষ দিল না, তাহলে এগুলো করার দরকার নেই। বাতাস দিল না, করার দরকার নেই। বুঝতে পারছেন স্যার? এখানে স্যার গোশের জায়গায় থাকতে পারে সবজি। দেখবেন আপনাদের বইতে একটা সবজির অঙ্ক আছে, সবজির অঙ্কটা কিন্তু আপনার করে নেবেন। ঠিক আছে, আমি ওটা কিন্তু করে দিব না, ওটা আপনারা করে নেবেন, যেহেতু আমি মেন অঙ্কটা আপনাদের বোঝাই দিচ্ছি। ওকে, এরপর দেখেন আপনাদেরকে স্যার সেফটি ফ্যাক্টর মানে কি? আপনি যে হিসাবগুলো করলেন এই হিসাবগুলোর কিছু ত্রুটি বিচ্যুতি থাকতে পারে। এই জন্য স্যার আপনাকে যেটা করতে হবে সেটা একটা সেফটি ফ্যাক্টর ধরতে হবে। মানে এটা 10% হইতে পারে, 5% হইতে পারে, 15% হইতে পারে। তা সবসময় 10% ধরাটা হলো বেটার। ওকে, তাহলে লিখবেন সেফটি ফ্যাক্টর। সেফটি ফ্যাক্টর স্যার মোট যে লোডটা বেরোবে, মোট লোডের 10% ধরবো। কত পার্সেন্ট ধরবো? 10%। এখন থাকেন, তাহলে মোট লোড আমরা একটু বের করে নিই। তো লিখবেন স্যার মোট লোড। দেখেন মোট লোড। এখন মোট লোড মানে কি? দেখেন এইগুলো যোগ করবেন আপনি। তাহলে প্রথমে এখানে কত আছে স্যার? 7.79, তারপর প্লাস 15.11 প্লাস 1.68 প্লাস 0.10 প্লাস 0.305। এটা হচ্ছে স্যার 24.98। এটা মোট লোড কত বেড়েছে স্যার? 24.98 কিলো ওয়াট। এখন আমাদের বলছে স্যার মোট লোডের 10%। তার মানে দেখেন ওই যে মানটা বেরোলো তার 10% করবেন। তাহলে ওকে গুণ দেবেন 10 দ্বারা আর ভাগ দেবেন কত দ্বারা? 100 দ্বারা। ঠিক আছে, তাহলে এটা বললো স্যার 2.2
2.498 অথবা 2 দশমিক এত দিতে পারেন, 9 এত কিলো ওয়াট। তাহলে এইটা কিন্তু মানে মোট লোড মানে মানে সেফটি ফ্যাক্টর 10%, মানে কি এইখানে যেটা বেরোবে তার 10%, এটা এবার এইটা এখানে আবার যোগ করে দেবেন। তাহলে 2.498 এত কিলো ওয়াট, এটা যদি যোগ করা হয় তাহলে দেখেন এই দুটো যোগ করেন প্লাস এটা স্যার 27.47, এটা কত স্যার 27.47 কিলো ওয়াট। স্যার এটা হচ্ছে স্যার আমাদের মোট লোড, এটা হচ্ছে আমাদের মোট স্যার টোটাল লোড মানে সর্বমোট লোড হলো আমার কত 27.47 কিলো ওয়াট। কিন্তু আমাদের বের করতে বলছিল স্যার হিমায়কের ক্ষমতা। দেখেন আমাকে বলছে স্যার শীতল যন্ত্রের ক্ষমতা মানে কি স্যার আমাদের কম্প্রেসারের ক্ষমতা কত, আমাদেরকে সেটা খুঁজে আমাদের বের করতে হবে। তো কম্প্রেসারের ক্ষমতা বের করার জন্য স্যার এইখানে আমাদের যেহেতু স্যার আমরা 24 ঘন্টায় কাজ করব, কিন্তু 24 ঘন্টার ভিতরে আমাদেরকে বলছে যে আমাদের কম্প্রেসার চলবে 8 ঘন্টা। দেখেন আমরা কাজ করি 24 ঘন্টা, কিন্তু ওর ভিতরে আমরা কম্প্রেসার কাজ করে বলেছে 8 ঘন্টা। এখানে 8 ঘন্টা আমরা 3 ঘন্টা বলতে পারে, 6 ঘন্টা বলতে পারে, 12 ঘন্টা বলতে পারে, ঠিক আছে। তাহলে লিখবেন স্যার যে অতএব ক্ষমতা বের করার সিস্টেমটা হচ্ছে এই যে এখানে যে মানটা বেরোছে এটা এর সাথে, যেহেতু আপনি 24 ঘন্টা থেকে 8 ঘন্টা কাজ করতেছে, তাহলে 24 দ্বারা গুণ করবেন। এই গুণ মানে 24 মানে কি ঘন্টা, কিন্তু মানে একদিন। আর আপনি এই 24 ঘন্টার ভিতরে কত ঘন্টা কাজ করতেছেন 8 ঘন্টা, তাহলে 8 দ্বারা কি করবেন আপনি ভাগ দিবেন, তাহলে আপনার অঙ্ক হয়ে যাবে গুণ 24 ভাগ কত 8। তাহলে এটা হচ্ছে স্যার যে 82.44 স্যার 82.44 কিলো ওয়াট, এটা হচ্ছে আমার অ্যান্সার, ঠিক আছে। ওকে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এই ছিল স্যার আমাদের অঙ্ক, এবং এই অধ্যায় আমি কিন্তু অঙ্কটা একটু সময় নিয়ে করলাম আপনাদের জন্য, ঠিক আছে। কারণ স্যার আপনারা কিন্তু এই অঙ্ক কিন্তু আমাদের বাস্তবের সাথে মিল, মানে একটা হিমাগারে যেহেতু কখনো চাকরি বাকরি, যেহেতু 6ষ্ঠ পর্বে পড়েন, আগামী সেমিস্টার শেষ করে তো চাকরি বাকরি চলে যাবেন অনেকে, 8ম সেমিস্টারে বা 8ম সেমিস্টারে ট্রেনিং শেষ, ইন্টার্নি শেষ করে তারপর অনেকে চাকরি যাবেন বা ডুয়েটে যাবেন। ডুয়েটে যারা যাবেন তাদের জন্য কিন্তু এই অঙ্কগুলো কাজে লাগবে ইনশাল্লাহ লাগবে। আবারও বলি, ঠিক আছে, যারা ডুয়েট অ্যাডমিশন যারা বড় ভাই আছে তাদের কাছে শুনে নেবেন, ওই অঙ্কগুলো অবশ্যই লাগবে আমাদের। তাহলে স্যার এই ছিল আমাদের অঙ্ক। আপাতত স্যার এই সেমিস্টারে আমার সাথে আর দেখা হচ্ছে না, কারণ এটা হচ্ছে আপনাদের লাস্ট পরীক্ষা। আর আপনাদের হচ্ছে যারা মেকানিক্যাল আছেন তারা নতুন করে একটা সাবজেক্ট আছে স্যার আমাদের, সেটা হচ্ছে স্যার অটোমোবাইল একটা সাজেশন আমি দিব ইনশাল্লাহ, আপনারা একটু দেখবেন, সেটা আজকে রাত্রে পেয়ে যাবেন আশা করি কি। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।